ভাবে এই যে শিশুদেরকে তাদের মানস কাঠামো গড়ে তুলবার জন্য তাদেরকে একটা অসাম্প্রদায়িক আধুনিক চেতনায় তাদেরকে কি মূল্যবোধে তাদেরকে এগিয়ে নিয়ে যাবার জন্য সেটা করছি কিনা সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমি মনে করি। প্রফেসর হায়াত মাহমুদ যেটি বলছেন যে প্রায় একই ধরনের কথা জনাব নজরুল ইসলাম বাবু, আপনি জানেন যে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহবুবুল হক বলছেন 2013 সাল পর্যন্ত এই পর্যন্ত সংশোধন পরিবর্তন যাই হোক না কেন তাকে কোনো কিছু জানানো হয়নি। বা অধ্যাপক দানিয়েল হক বলছেন কয়েকজন মিলে বডি চূড়ান্ত করে দেওয়ার পর 3 বছরে কেউ তাদের সঙ্গে যোগাযোগ করেনি, তাই কি পরিবর্তন বা সংশোধন হচ্ছে তিনি তা জানেন না। অধ্যাপক সমুচ্চ সাগর বলছেন কেউই এই পরিবর্তনের বিষয়টি জানি না, আমরা শুধু সংবাদ মাধ্যম দেখে সেটি জানছি, ওনাদেরকে জানানো হচ্ছে না, পরিবর্তন করে দেওয়া হচ্ছে। হেফাজত ইসলামের কথায় হেফাজত ইসলামীকে মনে হচ্ছে খুবই খুশি, তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন বইয়ের মধ্যে এই পরিবর্তনগুলির জন্য। আমাদের সাথে মুফতি ফয়জুল্লাহ আছেন। মুফতি ফয়জুল্লাহ, আপনি যে পরিবর্তন হয়েছে তাতে আপনি সন্তুষ্ট কিনা সেটি আমাদেরকে যদি একটু জানান। আমি প্রথমত মনে করি, ধন্যবাদ আপনাকে, এবং আপনার সাজেশনে পরিবর্তন হয়েছে কিনা। আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতা সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা শুরু করছি এভাবে যে এখানে আসলে পরিবর্তন হয়নি। যে পরিবর্তনটা 2010-এর পরে আনা হয়েছিল সেই পরিবর্তনটাকে আবার পরিবর্তন করে একটা পূর্বাবস্থায় ফিরিয়ে নেওয়া হয়েছে, যেটা বাংলাদেশের মানুষ চায়। বাংলাদেশের সব মানুষ, যার পক্ষে আমি মনে করি 92% মানুষ যে দাবি করে আসছিল, তাদের চিন্তা চেতনা 92%-এর দাবি আপনি বুঝলেন কিভাবে? আমি বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের সারা দেশে আমি ঘুরি এবং এই দেশের মুসলমান যারা আল্লাহতে বিশ্বাসী মানুষ যারা পরিবর্তন করেছিল 2010 সালে তারা মুসলমান ছিলেন, আল্লাহকে বিশ্বাস করতেন না। না, নিশ্চিতভাবে আমি সুনির্দিষ্টভাবে বলতে পারি যে তারা যারা করেছিলেন তারা সর্বোচ্চ মহলকে না জানিয়ে পাশ কাটিয়ে গুটি কয় মানুষ এই কাজটি করেছিলেন। যে বাংলাদেশের মতো একটি দেশে যেখানে 92% মুসলমানের চিন্তা চেতনার বিরুদ্ধে গিয়ে বাংলাদেশের সভ্যতা সংস্কৃতির বিরোধিতা করতে গিয়ে তারা এই কাজটি করেছেন। যেমন আপনি পাঠা বলি, এটা সংযোজন করা হয়েছে, লাল গরু সংযোজন করা হয়েছে, কার উদ্দেশ্যে, কাকে এটা শিক্ষা দেওয়া হচ্ছে? 92% মুসলমানের বাচ্চাকে, আমার সন্তানকে কাকে শিক্ষা দেওয়া করতে পারবে না। আমি বলছি এটা গল্প না, আপনি এটা ধর্মীয় ভাবে অনুপ্রাণিত করার জন্য, ধর্ম বিমুখ করার জন্য এই কাজটি করা হয়েছিল। এটার মধ্যে না আধুনিকতা, ধর্ম বিমুখ, আমি বলছি না ধর্ম নিরপেক্ষতা ছিল, না মানে আধুনিকতা ছিল, না প্রগতিশীলতা ছিল। আমি বলি যে আমরা একটি গল্প পড়লে সেটি আমি কেন গল্পটা আমি অন্যভাবে কেন, আমি কোন গল্প বাদ দিয়ে করেছি? আমি হযরত ওমরকে বাদ দিয়ে করেছি, হযরত আবু বকর সিদ্দিককে বাদ দিয়ে করেছি। মানে কোন দ্বিতীয় শ্রেণীতে মহানবীর সবাই মিলে করি কাজ বাদ দেওয়া হয়েছে। তৃতীয় শ্রেণী থেকে হযরত আবু বকর সিদ্দিককে বাদ দেওয়া হয়েছে। চতুর্থ শ্রেণী থেকে হযরত ওমরকে বাদ দেওয়া হয়েছে। আমরা একটু কাজ আপনারা 29টি আমি মনে করি প্রস্তাব দিয়েছিলেন, সেই 29টি প্রস্তাব রেখেছেন কিনা সরকার? আমি বলছি যে বাংলাদেশের মানুষ চেয়েছে আর একটা সরকার, বাংলাদেশের মানুষ যা চাইবে তা করতে বাধ্য। সরকার বাংলাদেশের মানুষের চিন্তা চেতনা যা লালন করে তাকে শ্রদ্ধা জানিয়ে এটা করেছেন, অতএব বাংলাদেশের মানুষ খুশি। প্রফেসর হায়াত মাহমুদ বাংলাদেশের মানুষের বাইরে কিনা আমরা এটি জানতে চাই। প্রফেসর হায়াত মাহমুদ, আপনারা কি সরকারকে পাশ কাটিয়ে, কাউকে পাশ কাটিয়ে এগুলি ঢুকিয়েছিলেন বাইরে? আমি দেশ সম্পর্কে ভাবতে গেলে মনে হয় আমরা সংখ্যাগরিষ্ঠ ঠিকই, কিন্তু এখানে তো এই দেশ মুসলমানের, হিন্দুর, বৌদ্ধের, খ্রিস্টানের, এই কথাগুলো মনে রাখতে হবে। তো যখন আমরা কোনো ধর্ম নিয়ে ভাববো বা ধর্ম নিয়ে ভাববো মানে সেই সম্পর্কে কিছু প্রবন্ধ লিখলাম, জীবনে ইয়ে করলাম, তখন এগুলো তো মনে রাখতে হবে যে এটা কেবল একটা জিনিসই দেবো না। আমরা এত পার্সেন্ট মুসলমান বলে কেবল মুসলমানদেরই দেবো, এটা তো কথা হয় না। আমি সেই জায়গাটাতে বলতে চাই যে আমরা 92% মুসলমান, তো মুসলমান সন্তানদেরকে, আমার সন্তানকে, আপনার সন্তানকে আপনি যখন আধুনিকতার কথা বলবেন, ধর্ম নিরপেক্ষতার কথা বলবেন, তাহলে আপনি রামের গল্প শোনাবেন কেন? না, আপনি গরুকে, লাল গরুকে আপনি কেন বলতে? আপনি কি আমাকে মা বলা শিখাবেন? আপনি কি আমি পাঠা? আপনি কি এটি চান না? আমি শিখবো না। মুফতি ফয়জুল্লাহ, আপনি কি এটি চান না যে 100
আমরা এই ইসলাম ধর্ম অনুসরণ করে যেই কয়জন, সেই কয়জন বাদে আর কোথাও কি ইসলাম ধর্মের গল্প পড়ানো হবে? আমি নিশ্চিত ভাবে বলছি যে না না, নিশ্চিত ভাবে বলছি আমরা সবাইকে পড়াইতে চাই না, বাধ্য করতে চাই না। আপনি এটা বাধ্য করছেন আমাকে, পাঠ্যসূচির মধ্যে এটা ঢুকিয়ে আপনি আমাকে বাধ্য করছেন যে এটা তোমাকে পড়তে হবে। আপনি আমার কচি কাঁচা শৈশব কৈশোরে আপনি আমার ছেলেকে এই বাংলাদেশকে খারাপ নিশ্চিত ভাবে খারাপ। বাংলাদেশে যারা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ আছে তাদেরকে আপনি বাধ্য করছেন। বলছি আমি বলছি তাদের জন্য আলাদা পাঠ্যপুস্তক দরকার হলে রচনা করা হয় তাদেরকে। আমি কেন শুধু আপনার গায়ে শক্তি আছে, সেই জন্য আপনি আমি সেটা পড়া খারাপ, ইসলাম ধর্মেরটা তার পড়াটা খারাপ হবে না। আমরা কখনোই এই দাবি করি না, জিন্দগিতে করি না, কোনোদিন করবো না। ইসলামের নেচার এটা। আমি বলছি যে আপনি আমার যে শিক্ষা ক্রম ছিল, আমার যে পাঠ্যসূচি ছিল সারা যুগ যুগ ধরে মানে বছর যেটা চলে আসছে সেটা বাদ দিয়ে আপনি আমাকে সেটা থাকা উচিত ছিল না। কোনটা থাকা উচিত ছিল না? কারণ এটা তো 8% লোক তো এই বই পড়বে। আমি বলছি যে তাদের জন্য আলাদা আপনি ব্যবস্থা করেন, তারা পড়ুক তাদের ধর্মীয় বই। জনাব নজরুল আমাকে পড়তে বলবেন না, আমাকে বাধ্য করবেন না। আপনি শুধু অন্যদের বাধ্য করতে হবে। নিশ্চিত আমি কাউকে বাধ্য করতে চাই না। আপনি ওদের ধর্মীয় আমাকে আমার ধর্মীয় বই পুস্তক পড়তে দেন। সেটি ভাই ফজলুল্লাহ ভাই যেটা বলেছেন আমি সেইভাবে বলবো না। আমি বলবো যে আমরা যখন স্ক্রিপ্ট করেন, এটা একটা কমিটি থাকেন, সকল ক্ষেত্রেই যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদেরকে নিরূপণ করা হয় যে কি হওয়া উচিত। কিন্তু বাবা, কিন্তু আপনি শুধু একটি বিষয় আপনি বললেন না যে 29টি বিষয় পরিবর্তন এসেছে, সেই 29টি আপনাদের দাবির পরিপ্রেক্ষিতে। আমরা বলছি যে আমরা বাংলাদেশের মানুষের প্রতিনিধিত্ব করি বলেই আলেম ওলামা, দেশের তৌহিদি জনতা আমরা করি এটা, এবং আল্লাহ প্রদত্ত দায়িত্ব। আপনি কেন এটা অস্বীকার করছেন? দিয়েছেন এবং আপনারা সেই দাবি মেনে নিয়েছেন, এটা অসুবিধা কি? উনি তো আমাদের এটা আমি বলছি আমি বলছি বাংলাদেশ চেয়েছে এবং আপনাদেরকে দেখানো হয়নি তো, আপনাদেরকে দেখানো হয়নি হেফাজতের দাবি আওয়ামী লীগ সরকার। আমি আপনাকে বলতে চাই পরিষ্কার ভাবে যে দেখেন, সরকার যখন পরিচালিত হয় তখন কিন্তু সারা বাংলাদেশের মানুষকে নিয়ে চিন্তা করা হয়। ধর্ম, বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান, মুসলমান, আমরা সেই বিবেচনা করে কিন্তু ওই স্যারকে স্যার বলি না। আমাদের সবার শিক্ষকগুলি সেই জন্য স্যার। আমরা যখন স্কুলে যাই, কলেজে যাই, ইউনিভার্সিটিতে যাই, আমাদের সব টিচারের টিচার, কেউ হিন্দু টিচার, কেউ মুসলমান টিচার, এইভাবে বিবেচ্য বিষয় নয়, এবং এটা আমরা করিও না। আপনি ক্ষিপ্ত কেন বলতেছেন? এই ফজলুল্লাহ সাহেব মাওলানা মানুষ, উনি যেটা বলছেন, উনি বলছেন যে আমি ক্ষিপ্ত হচ্ছি না, আমি এটা বিরতি নিচ্ছি। আমি যেটি বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে মাওলানা মুফতি ফায়জুল্লাহ সাহেবের যে কথা 29টি লেখায়, সেটি মেনে নিয়ে আপনারা এটি করেছেন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে মুফতি ফায়জুল্লাহ সাহেব বলছেন যার যেটি ধর্ম না সেই ধরনের ধর্মর কোনো কিছু পড়া সম্ভব না। আমি এর সাথে একমত হলে ইসলাম ধর্মের বিষয়ে সাধারণ আলোচনায় থাকতে পারে। আমি পরে বলছি আপনাকে। আমরা এটা বিরতি নিচ্ছি, আমরা ফিরছি একটু পরে। আজকের বাংলাদেশ সৌজন্যে রেইন পাওয়ার হোয়াইট। রিন পাওয়ার হোয়াইট এখন রিন পাওয়ার ব্রাইট। এখন কেবল সাদা কাপড়ে না, রঙিন কাপড়ে পান নতুনের মতো উজ্জ্বলতা। রিন, থাকুন উজ্জ্বল সব সময়। ড্যান্ড্রাফ কি আপনার লুক নষ্ট করে বারবার ফিরে এসে? 10 জনের মধ্যে 9 জন নারী বিশ্বাস করে ড্যান্ড্রাফ ফিরে আসবে। আর না, ক্লিয়ার আবিষ্কার করেছে এমন এক উপায় যা আপনাকে রাখবে ড্যান্ড্রাফ প্রুফ। নিউট্রিয়েন্ট 10 যুক্ত বেস্ট এভার ক্লিয়ার স্ক্যাল্পে পুষ্টি যোগায় এবং অ্যাক্টিভেট করে স্ক্যাল্পের স্বাভাবিক সুরক্ষা স্তর, আর আপনাকে রাখে ড্যান্ড্রাফ প্রুফ, ড্যান্ড্রাফ মুক্ত সুন্দর চুলের জন্য। বেস্ট এভার ক্লিয়ার। I have nothing to hide. মেকআপ করানো আজকাল সারাদিন দরকার, কেন? ফুল ডে ক্লিক করো, পোস্ট করো, কিন্তু সারাদিন মেকআপ ম্যাডাম, ত্বকের কি হবে? রিল্যাক্স, এখন মেকআপ করার লোকের জন্য নো মেকআপ, শুধু ফেয়ার অ্যান্ড লাভলি বেবি ক্রিম। নতুন ফেয়ার অ্যান্ড লাভলি বেবি ক্রিম, ফেয়ারিস ক্রিম যা দেয় মেকআপের ফিনিশ। নতুন ফেয়ার অ্যান্ড লাভলি বেবি ক্রিম।
শীতকাল 25% পর্যন্ত কোমলতা কেড়ে নিয়ে ত্বককে রুক্ষ করে দেয়, তাই যে কোনো আঁচড়ে হয়ে যায় দাগ। ভ্যাসলিন ডিপ রিস্টোর নাইট্রো ড্রপলেটের সাথে রুক্ষ ত্বককে ময়শ্চারাইজ করার মাধ্যমে সুস্থ করে। আজই স্ক্র্যাচ টেস্ট করে দেখো। এই হলো ভ্যাসলিনের ত্বক সুস্থ করার শক্তি। এমন করতো কিছু ফিল করলি? বরফ, এখন বরফ, এরপর পোকা হতে পারে। বরফ হতে পারে ব্রাশ করার কয়েক ঘন্টা পর আবারও জার্ম অ্যাটাকের লক্ষণ। পেপসোডেন্ট জার্মি চেক 12 ঘন্টার সুপিরিয়র পাওয়ার, যা ক্যাভিটি সংক্রমণকারী জীবাণুদের বিরুদ্ধে লড়াই করে লাগাতার। এখন থেকে টিসুম টিসুম করিস। পেপসোডেন্ট জার্মি চেক। I used to battle with dry, frizzy, unmanageable hair after every single wash. Then, my stylist recommended Tresemme Keratin Smooth. The lower sulfate cleansing system is infused with keratin. It makes my hair smoother and look frizz-free up to 3 days. Now, my hair looks straighter and sallow smooth with Tresemme Keratin Smooth. Tresemme now in Bangladesh. Floral Fusion Oil সমৃদ্ধ লাক্স অতুলনীয় মাদারে ছড়ায় ফুলের চেয়ে 2 গুণ বেশি পারফিউম। আমার সৌন্দর্যের রহস্য লাক্স পারফিউম। ভ্যাসলিন জেলি খুব সাধারণ কিছু, কিন্তু তৈরি করতে পারে অসাধারণ সব গল্প। কিভাবে জানতে হলে যোগ দিন আমার সাথে ভ্যাসলিন হিলিং প্রজেক্টে। শুষ্ক ত্বক বা ঠোঁট ফাটা আমাদের জন্য খুবই সাধারণ, কিন্তু সুবিধাবঞ্চিত মানুষের জন্য এমন সমস্যাই হতে পারে ভয়াবহ। তাই ভ্যাসলিন হিলিং প্রজেক্ট উদ্দেশ্য ওদের ত্বকের সুস্থতায় সাহায্য করা, যেন ওরা ফিরে যায় স্বাভাবিক জীবনে। এভাবেই তৈরি হবে সাধারণ জারের অসাধারণ সব গল্প। ত্বকের উজ্জ্বলতা কতক্ষণ থাকে? ওড়না দিয়ে মুখ ঢেকেছ রোদ থেকে বাঁচার জন্য, কিন্তু বাসের জন্য দাঁড়িয়ে ত্বকের উজ্জ্বলতা গেল হারিয়ে। তো যত চেষ্টাই করো রোদে উজ্জ্বলতা হারাতেই পারে, তাই ব্যবহার করো Fair and Lovely, দেয় আমাদের সেরা উজ্জ্বলতা। এখন থেকে মুখের জন্য চমৎকার উজ্জ্বলতা। দেখ আমার ফেয়ারনেস এখান থেকে এখানে বেড়ে গেছে। উল্টা ধর। উল্টা কেন? চিটচিটে শীতের ক্রিম ফেয়ারনেস বাড়বে না, করে কমবে। এবছর কোনো উল্টা না, বাড়বে। তেল চিটচিটে শীতের ক্রিম ফেয়ারনেস চিনিয়ে নেয়। ব্যবহার করুন ফেয়ার অ্যান্ড লাভলি উইন্টার ফেয়ারনেস ক্রিম, যা ফেয়ারনেস বাড়ায়, দেয় ময়েশ্চারাইজারের কোমলতা। ফেয়ারনেস কমার বদলে উল্টে পেয়ে গেছে না? ফেয়ার অ্যান্ড লাভলি উইন্টার ফেয়ারনেস ক্রিম। রিন পাওয়ার হোয়াইট এখন রিন পাওয়ার ব্রাইট। এখন কেবল সাদা কাপড়ে না, রঙিন কাপড়ে পান নতুনের মতো উজ্জ্বলতা। রিন, থাকুন উজ্জ্বল সব সময়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, 24 ঘন্টায় খবর। আজকে বাংলাদেশে জনাব হায়াত মাহমুদ, আমি একটু আপনার কাছে আসতেছি যে অনেকগুলি বিষয় নিয়ে আসলে তর্ক আছে যে পাঠ্য বইয়ের বিষয় কি আসলে আপনারা যারা পাঠ্য বই নির্ধারণ মানে বিষয় বাছাই করেন তারা করবেন, নাকি এই বিবেচনাটা অন্য কোন রাজনৈতিক বা ধর্মীয় সিদ্ধান্তের ক্ষেত্রে হবে? আপনি কি মনে করেন যে এটি ঠিক আছে, যেটি মুফতি ফজলুল্লাহ বলছিলেন, নজরুল ইসলাম বাবু বলছিলেন যে বেশিরভাগ মানুষের চাওয়ার প্রেক্ষিতে? বেশিরভাগ মানুষের চাওয়া, বেশিরভাগ মানুষ কি পাঠ্য বই নিয়ে কথা বলছে? তা তো না। বেশি মানুষের চাওয়া স্বাভাবিকভাবে ধর্ম আছে, এটা আছে, নানান কিছু আছে। আমি বা কেউ পাঠ্য বই তার তো নির্দিষ্ট একটা লক্ষ্য থাকবে, যে ছেলে যেমন যে কোনো বাবা ভাই কি চাইবে ছেলে মেয়েদের, তারা যেন প্রত্যেক ক্লাসে আস্তে আস্তে উপরে উঠে। তারা তো বাবা মারা তো এটা করবে না, ও এটা তো এই লেখাটা কেন পড়তে হচ্ছে, এটা তুই পড়বি না, হ্যাঁ এই লেখাটার উত্তর তো স্যার যে বলেছে ঠিক আছে এই উত্তর হবে, বলছে না তো। কথা হচ্ছে যে পড়াশোনার ব্যাপারটির সঙ্গে আমাদের এক যদি বলে থাকি আমাদের জঙ্গি দেশ অন্য কথা, এক যদি বলে থাকি একমাত্র মুসলমানই একমাত্র ওখানে থাকবে অন্য কথা। কিন্তু যে ফর্মে আছে বাংলাদেশ, যেখানে সর্বধর্মের মানুষ আছে, তার একটা সর্বধর্ম সমন্বয়ের একটা মগজের মধ্যে থাকতে হবে মানুষকে। এটা নেই। আমার সাজেশন হচ্ছে যে বাংলাদেশের বইগুলো এমন করে করা হবে যে সেখানে শুধু মুসলমানরা এবং শুধু আওয়ামী লীগ থাকবে, ঠিক না হবে? পাঠ্য বইয়ের মধ্যে
আওয়ামী লীগ তো থাকতেই হবে, কারণ আওয়ামী লীগ না থাকলে স্বাধীনতা রক্ষা করবে কে? আর স্বাধীনতা যদি রক্ষা না করা হয় তাহলে তো আপনি স্বাধীনভাবে কথা বলতে পারবেন না। সেই জন্য আওয়ামী লীগের পক্ষে আপনাকে থাকতে হবে। শুনেন, এখানে বইটা নিয়ে যে কথা বলছেন, এই বছর আসলে কি আমরা সুন্দরভাবে বইয়ে পৌঁছে দিতে পারছি, এবং বই নিয়ে ভুল ত্রুটি থাকতে পারে, কাজ করলে কিছুটা ভুল হয়, সংশোধন হবে, এটা কোনো কঠিন কাজ করে সংশোধন হওয়াটা ইজি। বাট আমরা সময় মতো সবার হাতে বই তুলে দিতে পেরেছি এবং যথেষ্ট পরিমাণ ছাত্রছাত্রীদের চাহিদা পুরোপুরি মেটাতে পেরেছি। এখন যেটা নিয়ে আলোচনা আপনি করছেন সেটা হলো শিক্ষা আমার যেমন অধিকার, এদেশের প্রতিটি সন্তানের অধিকার। এই শিক্ষা সবার চাই, এই স্লোগানই আমরা সারা জীবন দিয়ে আসছি, তাই না? এখন বাস্তবায়নের পথে আমরা সিলেবাস কেন্দ্রিক যে বইগুলি হয়, পাঠ্যপুস্তক যেটাকে আমরা বলি টেক্সট বুক, ওগুলিতে বিভিন্ন সময়ে অনেক লেখা আসে, বাছাই করে করে একটা জায়গায় স্কিপ করা হয়। তো সেই ক্ষেত্রে কোনটা বাদ পড়লো, কোনটা যেমন ফজলুল্লাহ ভাই একটি কথা বলেছিলেন, ফজলুল্লাহ ভাইয়ের এই কথাটির সাথে আপনি কি একমত? আমি কোন কথাটির সাথে বলছি, 2010 সালে যখন বইয়ে চেঞ্জ করা হয় তখন সেটি কার কাছ থেকে অনুমোদন নিয়েছিল? এখন বা আবার যখন চেঞ্জটি আবার পুরনো অবস্থায় ফিরিয়ে আনলো, এখনো বা কার? এইটার আনসারটা ফজলুল্লাহ সাহেব দিলে ভালো হয়। আমি ফজলুল্লাহ সাহেবের কোনো কথাটার সাথেই একমত না। আমার মতামত ভিন্ন। আমার মতামতটা হলো যে স্ক্রিপ্টে অনেক লেখা আসে, তাই না স্যার? এর মধ্যে থেকে যাচাই বাছাই করে যেটা প্রয়োজন, যখন সময়ের চাহিদা এবং ছাত্রছাত্রীদের জ্ঞানের জন্য স্বার্থে এবং একজনকে সুশিক্ষা দেওয়ার লক্ষ্যে যা সংযোজন করা দরকার তাই করবে। সেটা নিয়ে তো ফয়জুল্লাহ সাহেব কি বললেন, নজরুল ইসলাম সাহেব কি বললেন, তাদের 29টি দাবির প্রেক্ষিতে যেটি হলো এটি পুরোপুরি কাকতালীয়। মেবি এটা আপনি বলতেছেন যে 29টা দাবি, এনসিডিবির কর্মকর্তারা বলছিল ওনাদের দাবি দেয়, ওনাদের দাবি যে একদম মিলে গেল সেটি কাকতালীয়। না না, কোন দাবি কাগজ আমাদের কারো কাছে নেই। এবং আমি মনে করি কোন ব্যক্তির বা কোন দলের দাবির কাছে শিক্ষা নয়। শিক্ষা হলো মানে জ্ঞানার্জনের জন্য, এবং জ্ঞানার্জনের জন্য যদি শিক্ষা হয়ে থাকে সেটা সর্বজনীন। আর সর্বজনীন যদি হয় তাহলে শিক্ষা নিয়ে যারা ভাবেন, যারা ভাবুক, যারা ভাবতে পারেন তাদেরকে দিয়ে কিন্তু করা হয়েছে। আমি এখানে কোন ব্যক্তির আশা পূরণ হয়নি, কোন দলের আশা পূরণ করা হয়নি। আমি সন্দীপ দাওয়ার কাছে একটু বলতে যখন স্ক্রিপ্ট হয় তখন কিন্তু কমিটির মাধ্যমে এটা সংশোধন হয়ে আসে, সেইভাবেই ছাপানো হয়। এখন আমরা যদি বলি এইটা না ছাপিয়ে এইটা ছাপলে ভালো হতো, এটা মানে আউট অফ কন্ট্রোল, এটা সবাই বলে। আপনি কি খেয়াল করেছেন যে এই পাঠ্যপুস্তকের ভুলগুলি নিয়ে, সিলেবাসের চেঞ্জ নিয়ে কেউ কোনো দায়িত্ব নিচ্ছে না, কেউ বলছে না যে এটা আমি করেছি? আপনি কি এখন পর্যন্ত একটি লোক পেয়েছেন যে বলেছে যে আমি করেছি? হায়াত মাহমুদ স্যার কমিটিতে আছেন, হায়াত মাহমুদ স্যার বলেছেন যে তাকে জানানো হয়নি। শিক্ষামন্ত্রী পরিষ্কার বলেছে ভুলটা আমাদের হয়েছে, ঠিক আছে। আমরা তিনজনকে শিক্ষামন্ত্রী বলে নাই, ডিজাইনার 3জনকে স্বাক্ষর ইয়া করা হচ্ছে। শিক্ষামন্ত্রী বলেছেন প্রাথমিক শিক্ষা কাকে করা উচিত, অবশ্যই স্যারদেরকে দিয়ে শুরু করা উচিত। স্যারদেরকে বলা উচিত যে স্যাররা কেন এই জিনিস ছাড়লো, তখন স্যাররা বলবে যে আমাকে দেখানো হয় নাই। না, স্যারদের সাথে নিশ্চয়ই যখন ভুল ত্রুটি নিয়ে কথা হয়েছে, এটা যাচাই বাছাই কমিটি হয়েছে, তারা দেখেছেন যে স্যারদের কোনো সমস্যা নেই, সেই কারণেই স্যারদের করতে না। আমরা এখন জিজ্ঞেস করি, স্যারকে জিজ্ঞেস করা শুধু জিজ্ঞেস করার প্রয়োজন নেই, কারণ স্যারদের ভুল থাকলে জিজ্ঞেস করতে না। স্যারদের সম্পাদক স্যারদেরকে সংযোগ বিয়োজন করলে আপনারা দেখাবেন না? দেখাতে হবে না আপনাদের। শুনেন, সংযোজন বিয়োজনটা কবিতা আপনারা চেঞ্জ করে দিয়েছেন, সেটা আপনারা স্যারদের দেখাবেন না? যদি কবিতা যদি চেঞ্জ হয়ে থাকে, চেঞ্জ হয়েছে, আমি তো বলছি, আমি ওইটার জবাব দিচ্ছি না। আমি বলছি কবিতাটা যদি চেঞ্জ হয়ে থাকে তাহলে সেখানে কি এসেছে? ভুল এসেছে। উনি যেই বাক্য লিখেছেন সেই বাক্য আসে নাই। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, আর এসেছে হচ্ছে আমাদের দেশে সেই ছেলে কবে হবে মনে হয়েছে, আর পরের লাইন আসে নাই। সেইটা নিয়ে তো আলোচনা হয়েছে, সেই কারণে তো সাসপেন্ড হয়েছে, সেই কারণে তো শিক্ষামন্ত্রী আপনাদের কাছে ক্ষমা চেয়েছেন, শিক্ষকদেরকে নির্দেশনা দিয়েছেন যে সঠিকভাবে পড়ানোর জন্য, এবং বলেছেন যে আমরা অল্প সময়ে সংশোধন করে দিব। তো এইটা নিয়ে তো আমার আমার মনে হয় না যে তেমন কোনো ক্ষতি হয়েছে। এখন ফয়জুল্লাহ সাহেব কি বলবেন সেটা ওনার ভাবে উনি বলবেন, কিন্তু আমার কথা হলো ভুল ত্রুটি হতেই পারে, সংশোধন হওয়াটা খুব কঠিন কিছু নয়। কিন্তু ভুল ত্রুটি
হওয়াটা একদম অবাঞ্ছনীয়। সঞ্জিতা, আমরা বিষয়বস্তুতে যে ধরনের চেঞ্জ আসছে, চেঞ্জগুলি যারা করছেন তাদেরকে কি চেনা যাচ্ছে? আমি আসলে এখনো বুঝতে পারতেছি না চেঞ্জগুলি কারা করতেছেন। আপনার কাছে কি মনে হয়, সরকার করছেন, বোর্ড করছেন? আমি এটা পড়েছি, আমি রিপোর্টগুলো পড়েছি। এখানে তো আপনি যেটা বলছেন যে আসলে দায়ী দায়িত্ব কেউ সেভাবে নিচ্ছেন না। আমার একটা অভিজ্ঞতা আছে, সেটা হলো আমি আপনার ওই যে আপনারা জানেন যে বছর আমরা স্বাগত জানাই যে বছর আপনার সরকার আদিবাসী 5টি ভাষায় বই রচনার কাজটা সম্পাদন করেছেন। বইটি এখনো হাতে আসেনি, আমি আজকেও খোঁজ করেছি, কিন্তু এটা চূড়ান্ত হয়ে গেছে 5টি ভাষায়। তো এই ক্ষেত্রে যেটা হয়, আমি যেটা মনে করি আসলে এখানে এটা তো অনেকটা জন্য ব্যবস্থা হয়েছে। এখানে যেটা হয় সেটা হলো যে ধরেন যারা লেখক এবং লেখকরা যখন জমা দেন, তারপরে যেমন গারো ভাষায় বইটা এটা বের হওয়ার কথা, আমি সেই কমিটির সদস্য আমি, এবং মিটিংও হয়েছে অনেকবার, কিন্তু শেষ পর্যন্ত আমাদেরকে আসলে দেখানোর কথা ছিল, কিন্তু আসলে সেটা হয় নাই। তো এই ধরনের কিছু কিছু বিষয় থাকে যে ধরেন যে গারো ভাষায় যে 5 জন লেখক ছিলেন, তাদের একজনের সাথে আমি আজকে কথা বলেছি। শেষ পর্যন্ত তাদের একজনকে কি বলে একটা অনুষ্ঠানে ডেকে বলা হয়েছে যে আমরা বাকি সবাইকে দেখাতে পারছি না, অন্তত আপনি একটা কি বলে একটা আপনি লিখেন যে কি বলে এটা এখন ছাপা হোক, আমি অনুমতি দিচ্ছি। খারাপ কথা। হ্যাঁ, মানে একজনকে শুধু, বাকিদের সেটা করতে পারেন নাই। আর আমরা যারা ছিলাম, কথা ছিল যে এই লেখকেরা পরবর্তী সময়ে সবার সাথে কথা বলে যে চূড়ান্ত করবেন। এটা আমার ধারণা ওই যে একটা চাপ থাকে যে 1 তারিখের মধ্যে বই বের করতে হবে, এটা দ্রুত একটা আয়োজনের ব্যাপার থাকে, রাজনৈতিক সাফল্য দেখানোর একটা বিষয়গুলো থাকে। এটা একটা গুরুত্বপূর্ণ দিক। ওকে, আরেকটা হলো আমি বলি যে এই যে ভুল ত্রুটিগুলো হয়েছে, এবং আমি যে কথাটা আমাদের মুফতি সাহেব এখানে আছেন এবং আমাদের এমপি মহোদয় স্যার এখানে আছেন, আমি যেটা বলতে চাই সেটা হলো যে আমাদের উচিত হবে পাঠ্যপুস্তকে আমাদের যে কোমলমতি শিশুরা থাকে এই দেশে, সকল শিশু যে ধর্মই হোক, মানুষ সকল শিশুর জন্য এমন কিছু বিষয়গুলো দেওয়া যাতে ওই শিশুরা এই দেশের সকল মানুষকে, সকল ধর্মের মানুষকে তারা শ্রদ্ধা করতে শিখে। সকল ধর্মকে তারা শ্রদ্ধা করবে, সকল সংস্কৃতিকে তারা শ্রদ্ধা করবে, সকল মূল্যবোধকে তারা শ্রদ্ধা করবে, এবং সবাই ধরেন একটা সুন্দর একটা কি বলে আধুনিক গণতান্ত্রিক অসাম্প্রদায়িক পরস্পরের প্রতি সহমর্মী একটা বাংলাদেশের জন্য তারা বড় হবে। সঞ্জিত, আপনাকে ধন্যবাদ। আমি একটু ফজিলা ভাইয়ের কাছ থেকে জানতে চাইবো, ফজিলা ভাই আমরা একটা বিরতি নিই, বিরতির পর যখন ফিরে আসবো তখন জানতে চাইবো যে লালন শাহের দর্শন, সত্যেন সেন, রমেশ দাশগুপ্তের মানব দর্শন, এস ওয়াজিদ আলীর লেখা মতো লেখকদের লেখা বাদ দেওয়ার ক্ষেত্রে যে আপনাদের সাজেশন ছিল বা আপনাদের দাবি ছিল, বা সাধারণ যে 92% লোকের যে দাবি ছিল, সেটির কি কারণ সেটি যদি আমাদেরকে একটু বলেন। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। আজকের বাংলাদেশ সৌজন্যে রেইন পাওয়ার হোয়াইট। রিন পাওয়ার হোয়াইট এখন রিন পাওয়ার ব্রাইট। এখন কেবল সাদা কাপড়ে না, রঙিন কাপড়ে পান নতুনের মতো উজ্জ্বলতা। রিন, থাকুন উজ্জ্বল সব সময়। ড্যান্ড্রাফ কি আপনার লুক নষ্ট করে বারবার ফিরে এসে? 10 জনের মধ্যে 9 জন নারী বিশ্বাস করে ড্যান্ড্রাফ ফিরে আসবে। আর না, ক্লিয়ার আবিষ্কার করেছে এমন এক উপায় যা আপনাকে রাখবে ড্যান্ড্রাফ প্রুফ। নিউট্রিয়েন্ট 10 যুক্ত বেস্ট এভার ক্লিয়ার স্ক্যাল্পে পুষ্টি যোগায় এবং অ্যাক্টিভেট করে স্ক্যাল্পের স্বাভাবিক সুরক্ষা স্তর, আর আপনাকে রাখে ড্যান্ড্রাফ প্রুফ, ড্যান্ড্রাফ মুক্ত সুন্দর চুলের জন্য। বেস্ট এভার ক্লিয়ার। I have nothing to hide. Enough of your online love. Pissed off. Why pissed off? কাছে থাকলে বুঝতাম। বুঝি তো। Really? Prove it. হ্যালো, আগে অনলাইন থেকে অফলাইন হোক। অনলাইনে নয়, শুধুমাত্র সত্যিকারের কাছে আসাতেই সৃষ্টি হয় দুর্দান্ত মুহূর্ত। সেসব মুহূর্তগুলো নিয়ে এবার লিখে পাঠাও তোমার ক্লোজ আপ কাছে আসার অফলাইন গল্প। তৈরি হবে ভালোবাসা দিবসের 3 নাটক। শীতকাল 25% পর্যন্ত কোমলতা কেড়ে নিয়ে ত্বককে রুক্ষ করে দেয়, তাই যে কোনো আঁচড়ে হয়ে যায় দাগ। ভ্যাসলিন ডিপ রিস্টোর নাইট্রো ড্রপলেটের সাথে রুক্ষ ত্বককে ময়শ্চারাইজ করার মাধ্যমে সুস্থ করে।
আজই স্ক্র্যাচ টেস্ট করে দেখো। এই হলো ভ্যাসলিনের ত্বক সুস্থ করার শক্তি। 15 মিনিটের শ্বশুর তাড়াতাড়ি চল, ইভেন্ট কভার করতে হবে। স্কার্ফ পর, চুল এলোমেলো হয়ে যাবে তো। চিল, আমি অল সেট। শ্যাম্পু করার কয়েক ঘন্টা পরে চুল এলোমেলো? শ্যাম্পুর পরে চুলে দাও সানসিল্ক কন্ডিশনার। এতে আছে স্টেসেট টেকনোলজি, চুল রাখে অল সেট সারাদিন সব সময়। এলো নতুন টুইন প্যাক, শ্যাম্পু আর কন্ডিশনার এবার একসাথে মাত্র 5 টাকায়। রিন পাওয়ার হোয়াইট এখন রিন পাওয়ার ব্রাইট। এখন কেবল সাদা কাপড়ে না, রঙিন কাপড়ে পান নতুনের মতো উজ্জ্বলতা। রিন, থাকুন উজ্জ্বল সব সময়। মেকআপ করানো আজকাল সারাদিন দরকার। কেন? ফুল ডে ক্লিক করো, পোস্ট করো, কিন্তু সারাদিন মেকআপ ম্যাডাম, ত্বকের কি হবে? রিল্যাক্স, এখন মেকআপ করার লোকের জন্য নো মেকআপ, শুধু ফেয়ার অ্যান্ড লাভলি বেবি ক্রিম। নতুন ফেয়ার অ্যান্ড লাভলি বেবি ক্রিম, ফেয়ারিস ক্রিম যা দেয় মেকআপের ফিনিশ। নতুন ফেয়ার অ্যান্ড লাভলি বেবি ক্রিম। এমন করতো কিছু ফিল করলি? বড় এখন করো, এরপর পোকা হতে পারে। পরত হতে পারে ব্রাশ করার কয়েক ঘন্টা পর আবারও জার্ম অ্যাটাকের লক্ষণ। পেপসোডেন্ট জার্মিচেক 12 ঘন্টার সুপিরিয়র পাওয়ার, যা ক্যাভিটি সংক্রমণকারী জীবাণুদের বিরুদ্ধে লড়াই করে লাগাতার। এখন থেকে টিসুম টিসুম করিস। পেপসোডেন্ট জার্মিচেক। ত্বকের উজ্জ্বলতা কতক্ষণ থাকে? ওড়না দিয়ে মুখ ঢেকেছো রোদ থেকে বাঁচার জন্য, কিন্তু বাসের জন্য দাঁড়িয়ে ত্বকের উজ্জ্বলতা গেল হারিয়ে। তো যত চেষ্টাই করো, রোদে উজ্জ্বলতা হারাতেই পারে, তাই ব্যবহার করো ফেয়ার অ্যান্ড লাভলি, তাই আমাদের সেরা উজ্জ্বলতা। এখন থেকে মুখের জন্য চমৎকার উজ্জ্বলতা। ফ্লোরাল ফিউশনাল সমৃদ্ধ লাক্স, অতুলনীয় লাদারে ছড়া ফুলের চেয়ে 2 গুণ বেশি পারফিউম। আমার সৌন্দর্যের রহস্য লাক্স পারফিউম। দেখ, আমার ফেয়ারনেস এখান থেকে এখানে বেড়ে গেছে। উল্টা ধর। উল্টা কেন? চিটচিটে সুগার ক্রিম ফেয়ারনেস বাড়বে না, করে কমবে। বছর কোনো উল্টা না, বাড়বে। তেল চিটচিটে শীতের ক্রিম ফেয়ারনেস চিনিয়ে নেয়। ব্যবহার করুন ফেয়ার অ্যান্ড লাভলি উইন্টার ফেয়ারনেস ক্রিম, যা ফেয়ারনেস বাড়ায়, দেয় ময়েশ্চারাইজারের কোমলতা। তোর ফেয়ারনেস কমার বদলে উল্টে পেয়ে গেছে না? ফেয়ার অ্যান্ড লাভলি উইন্টার ফেয়ারনেস ক্রিম। রিন পাওয়ার হোয়াইট এখন রিন পাওয়ার ব্রাইট। এখন কেবল সাদা কাপড়ে না, রঙিন কাপড়ে পান নতুনের মতো উজ্জ্বলতা। রিন, থাকুন উজ্জ্বল সব সময়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, 24 ঘন্টায় খবর। ফিরে এলাম আজকে বাংলাদেশে মুফতি জনাব মুফতি ফয়জুল্লাহ। আমরা লালন সাহেব দর্শন, সত্যেন সেন, রমেশ দাশগুপ্তের মানব দর্শন, এস অজিত আলীর মতো লেখকদের লেখা কেন বাদ দেওয়া হয়েছে সেই সম্পর্কে যদি আমাদের। আমি আসলে ধারাবাহিকভাবে কিছু বিষয় আপনাকে এখানে বলতে হবে আমাকে। যেমন বলা হয়েছে যে এখানে 5ম শ্রেণীতে হুমায়ুন আজাদ ওনার বই নামক একটি কবিতা এখানে দেওয়া হয়েছিল। সেটা কি ছিল? যে বই তোমাকে দেখায় ভয়, সেগুলো কেন বই নয়, কোনো বই নয়, সে বই তুমি পড়বে না। কোরআনের কথা বলা হচ্ছে। কেমনে বুঝলেন? কোরআনের কথা কেন বলছে? যে বই তোমাকে ভয় অন্ধ করে, হ্যাঁ, পরকালের ভয় দেখায়, পরকালের ভয় দেখায়, নিশ্চিত ভাবে দেখায় এবং যে পরকালে এই বই এই কবিতা এখানে দেওয়া হয়েছে। আপনি দেখবেন সংযুক্ত জীবনে দেখায় না, আপনি পরকাল, যেখানে পরকালের বিশ্বাস নয়, এখানে যেখানে সুফিয়া কামালের কবিতা ছিল, প্রার্থনা ছিল, সেটা বাদ দিয়ে আপনি হুমায়ুন আজাদের বই এখানে কেন আনতে হবে? হুমায়ুন আজাদ কি এই দেশের মানুষের আদর্শ? কি মনে করেন আপনি? বাংলাদেশের আদর্শ হুমায়ুন আজাদ নয়। তো সেটা কি লেখক নাকি কবিতা? আমি বলছি এটা কবিতা, এটা বই না। সংযুক্ত করা হয়েছে লাল গরুটা, এটা ছোট একটি গল্প। এখানে কি করা হয়েছে? মুসলিম শিক্ষার্থীদের শেখানো হয়েছে গরু হচ্ছে মায়ের মতো, অর্থাৎ হিন্দুত্ববাদ। গরু মায়ের মতো? বাংলাদেশের কোন মুসলমান, পৃথিবীর কোন মুসলমান কি গরুকে মায়ের মতো? গল্পে ছিল ওই গল্পের একটা ক্যারেক্টার মায়ের মতো, মায়ের মতো। ঠিক আছে, না না, এটা হিন্দুরা মনে করে থাকে, এটা হিন্দুত্ব। এই গল্পকে আমরা নিতে পারি না, সেই গল্প আমরা পড়বো না, অবশ্যই না। এটা আমি পড়বো না এবং আমার বাচ্চাদেরকে আমি এটা পড়তে দেবো না। ওকে, পড়তে দিন। 3 নম্বর 6ষ্ঠ শ্রেণীতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এগুলি বাদ দেওয়া হতো না? এগুলি বাদ হয়েছে? নিশ্চিতভাবে বাদ দেওয়া হয়েছে। সরকার এটা ন্যায্য কাজ করেছে এবং যৌক্তিক কাজ করেছে। বাংলাদেশের বাদ দিয়েছে, চেতনাকে বাদ দিয়েছে, তো নিশ্চিতভাবে দিয়েছে। ওকে, ফাইন। রাঁচি ভ্রমণ, আপনি যেখানে আমাকে হজের ভ্রমণের কথা ছিল, সেখানে আপনি রাঁচি ভ্রমণ কেন আমাকে নিয়ে যেতে হবে? ভারতে কেন নিয়ে যাবেন আপনি আমাকে? 4 নম্বর 7ম শ্রেণী থেকে প্রবেশ করানো হয়েছিল বাংলাদেশের হৃদয় নামক একটি কবিতা।
যেখানে রয়েছে হিন্দুদের দেবী দুর্গার প্রশংসা ও সরাসরি মন্দিরের কথা, কেন আমাকে পড়তে হবে? আমার হজের কথা, আমার ইসলামের ঐতিহাসিক স্থাপনাগুলির কথা বাদ দিয়ে এটা মানে সংযোজন করা হয়েছিল। আপনার সপ্তম শ্রেণীতে লালু নামক গল্পে বাচ্চাদের শিক্ষা দেওয়া হচ্ছিল পাঠাবলির নিয়ম কানুন। আমার বাচ্চাদেরকে, মুসলমানের সন্তানদেরকে কোন অধিকারে পাঠাবলির নিয়ম কানুন আপনি আমাকে শিক্ষা দিবেন? পাঠাবলির নিয়ম কানুন কেন আমাকে শিখতে হবে? কোন বই? সপ্তম শ্রেণীতে পুরো গল্পটির মধ্যে পাঠাবলির কিভাবে পাঠাবলি দিতে হবে, পাঠাবলি মুসলমানের সংস্কৃতি। মুসলমানের সংস্কৃতি স্কুলে পড়াই না, হবে নয়, স্কুলে পড়ে, স্কুল সংস্কৃতি। আমি বলছি বাংলাদেশের সংস্কৃতি নয়, পাঠাবলি বাংলাদেশের সংস্কৃতি। আপনি এটা বলবেন? আপনি অষ্টম শ্রেণীতে পড়ানো হচ্ছিল হিন্দুদের ধর্মগ্রন্থ রামায়ণের সংক্ষিপ্ত রূপ, কেন আমাকে পড়াইতে হবে সেটা? নবম দশম শ্রেণী প্রবেশ করানো হয়েছে আমার সন্তান নামক একটি কবিতা। কবিতাটি হিন্দু ধর্ম সম্পর্কিত মঙ্গল কাব্যের অন্তর্ভুক্ত। আমি এইভাবে যদি বলতে যাই তাহলে নবম দশম শ্রেণীতে অন্তর্ভুক্ত করা হয়েছিল ভারতের পর্যটন স্পট পালামো এর ভ্রমণ কাহিনী। যেখানে মিশরের আমার এত বিশাল ইসলামের ঐতিহ্য আছে, সেটা বাদ দিয়ে আপনি কেন আমাকে এটা ঢুকানো হয়েছিল এটা বলবেন? আপনি আপনি কি পালামো একটু প্লিজ বলতে দিবেন। নবম দশম শ্রেণীতে পড়ানো হচ্ছিল সময় গেলে, আপনি যেটা লালনের কথা বলছেন, সময় গেলে সাধন হবে না, এটাতে কি ছিল? বিকৃত যৌনাচারের একটা গল্প আমার বাচ্চাদেরকে আপনি পড়ানোর জন্য বাধ্য করছিলেন, পড়ার জন্য বাধ্য করছিলেন, যেটা আমাদের সভ্যতা, সংস্কৃতি, কৃষ্টি, কালচার এবং আমাদের বাদ দিয়েছে তো এগুলি না? বাদ দেওয়া উচিত ছিল এবং এটার জন্য সাধুবাদ দেওয়া দরকার। বাংলাদেশের মানুষ সাধুবাদ দিবে। সাকুটা দুলছে সিনেমার কবিতাটি দিয়ে 47-এর দেশভাগকে হিয় করা হয়েছে। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে যেটা আমরা লাখো শহীদের রক্তের ইতিহাস, আমাদের মা বোনদের এত মানে লাঞ্ছিত হওয়ার ইতিহাস, এটাকে বাদ দিয়ে আপনি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, হ্যাঁ 47 যদি ভাগ না হয় তাহলে আবার পরবর্তীতে আমরা 71 স্বাধীন হই না। বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে। ওকে, থ্যাংক ইউ। আমি মাথায় রাখতে হবে আপনাকে কিছু বিষয়, আপনাকে বাদ কি দেওয়া হয়েছিল তখন, কি বাদ দিয়ে এই সব জিনিস করা হয়েছিল? আমরা একদম স্পষ্ট যে আপনাকে যেগুলো আপনি বাদ দিয়ে বলেছেন, আমার মহানবীকে বাদ দেওয়া হয়েছিল, হযরত আবু বকর, ওমর, উসমান সবাইকে বাদ দেওয়া হয়েছিল, ইসলামের কৃষ্টি কালচার। আপনি বোধহয় অর্ধেক বলছেন। মহানবীর একটি গল্প সবসময় ছিল, সবসময় আছে। আমি বলছি আছে, কখনো মিলে কই কাজ। মহানবীর আরেকটি গল্প আছে এখানে, কি আছে আমি এটা আমার এইটা বাদ দিতে, আপনি কেন বাদ দিতে যাচ্ছেন? আমার মনে হয় যে মুফতি ফজলুল্লাহ যথেষ্ট পরিমাণে বলেছেন। যাই হোক, আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর প্রফেসর হায়াত মাহমুদ আপনার কাছ থেকে জানতে চাইবো যে বাংলা বইয়ের যে অষ্টম শ্রেণী গল্পের বই আনন্দ পাঠ, যেটি আসলে আপনার সম্পাদক হিসেবে আপনার নাম আছে, সেটি নিয়ে সমালোচনা করছেন যে 7টি গল্পের সবগুলি বই বিদেশি লেখকের বাংলা গল্পের অনুবাদ। আসলে কি আমাদের দেশি লেখকের লেখা নেওয়া এখন একটু রিস্কি হয়ে যাচ্ছে কিনা, সেখানে বিদেশি লেখক? কারণ কি আমরা এটা বিরতি নিয়ে আসি স্যার, যে বিরতি নিয়ে আসে শুনি আপনার কাছে যে কেন বিদেশি লেখকদের বই এখানে আছে। আমরা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। আজকের বাংলাদেশ সৌজন্যে রেইন পাওয়ার হোয়াইট। রিন পাওয়ার হোয়াইট এখন রিন পাওয়ার ব্রাইট। এখন কেবল সাদা কাপড়ে না, রঙিন কাপড়ে পান নতুনের মতো উজ্জ্বলতা। রিন, থাকুন উজ্জ্বল সব সময়। Enough of your online love. Pissed off. Why pissed off? কাছে থাকলে বুঝতো। বুঝি তো। Really? Prove it. হ্যালো, আগে অনলাইন থেকে অফলাইন হোক। অনলাইনে নয়, শুধুমাত্র সত্যিকারের কাছে আসাতেই সৃষ্টি হয় দুর্দান্ত মুহূর্ত। সেসব মুহূর্তগুলো নিয়ে এবার লিখে পাঠাও তোমার ক্লোজ আপ কাছে আসার অফলাইন গল্প। তৈরি হবে ভালোবাসা দিবসের 3 নাটক। ফ্লোরাল ফিউশন আর সমৃদ্ধ ম্যাক্স অতুলনীয় আদারে ছড়ায় ফুলের চেয়ে 2 গুণ বেশি পারফিউম। আমার সৌন্দর্যের রহস্য ম্যাক্স পারফিউম। মেকআপ করানো আজকাল সারাদিন দরকার, কেন? ফুল ডে ক্লিক করো, পোস্ট করো,
কিন্তু সারাদিন মেকআপ? ম্যাডাম, ত্বকের কি হবে? রিল্যাক্স, এখন মেকআপ করা লোকের জন্য নো মেকআপ, শুধু ফেয়ার অ্যান্ড লাভলি বেবি ক্রিম। নতুন ফেয়ার অ্যান্ড লাভলি বেবি ক্রিম, ফেয়ারিশ ক্রিম যা দেয় মেকআপের ফিনিশ। আঙ্কেল, ছবি তুলতে চাই। কাম একসাথে এতগুলো ফোন? একটাই ফোকাস কর, একটাই লাইফ, মাত্র একটা কাজ। সবই করব এয়ার হোস্টেস অ্যাপ্লিকেশনের জন্য, সিঙ্গিং কম্পিটিশন, পার্ট টাইম এমবিএ ফর্মের জন্য, হেয়ার স্টাইল করার ইচ্ছে মতন যদি চুল হয় থেকে রং, কেরাটিন ইয়োগার্ট যুক্ত নতুন সানসিল্ক থেকে রং আমাকে দেয় 2 গুণ বেশি ঘন চুল। একসাথে এত সব? লাইফ তো একটাই, তাই বলে কি কাজও একটাই? 2 গুণ বেশি ঘন চুলে করো সবকিছু স্টাইলে। এমন করতো কিছু ফিল করলি? বরফ, এখন বরফ, এরপর পোকা হতে পারে। পরত হতে পারে ব্রাশ করার কয়েক ঘন্টা পর আবারও জার্ম অ্যাটাকের লক্ষণ। পেপসোডেন্ট জার্মিচেক 12 ঘন্টার সুপিরিয়র পাওয়ার, যা ক্যাভিটি সংক্রমণকারী জীবাণুদের বিরুদ্ধে লড়াই করে লাগাতার। এখন থেকে টিসুম টিসুম করিস। পেপসোডেন্ট জার্মিচেক রিন পাওয়ার হোয়াইট এখন রিন পাওয়ার ব্রাইট। এখন কেবল সাদা কাপড়ে না, রঙিন কাপড়ে পান নতুনের মতো উজ্জ্বলতা। রিন, থাকুন উজ্জ্বল সব সময়। I used to battle with dry, frizzy, unmanageable hair after every single wash. Then, my stylist recommended Tresemme Keratin Smooth. The lower sulfate cleansing system is infused with keratin. It makes my hair smoother and look frizz-free up to 3 days. Now, my hair looks straighter and sallow smooth with Tresemme Keratin Smooth. Tresemme now in Bangladesh. ত্বকের উজ্জ্বলতা কতক্ষণ থাকে? ওড়না দিয়ে মুখ ঢেকেছো রোদ থেকে বাঁচার জন্য, কিন্তু বাসের জন্য দাঁড়িয়ে ত্বকের উজ্জ্বলতা গেল হারিয়ে। তো যত চেষ্টাই করো, রোদে উজ্জ্বলতা হারাতেই পারে, তাই ব্যবহার করো ফেয়ার অ্যান্ড লাভলি, তাই আমাদের সেরা উজ্জ্বলতা। এখন থেকে মুখের জন্য চমৎকার উজ্জ্বলতা। ভ্যাসলিন জেলি খুব সাধারণ কিছু, কিন্তু তৈরি করতে পারে অসাধারণ সব গল্প। কিভাবে জানতে হলে যোগ দিন আমার সাথে ভ্যাসলিন হিলিং প্রজেক্টে। শুষ্ক ত্বক বা ঠোঁট ফাটা আমাদের জন্য খুবই সাধারণ, কিন্তু সুবিধাবঞ্চিত মানুষের জন্য এমন সমস্যাই হতে পারে ভয়াবহ। তাই ভ্যাসলিন হিলিং প্রজেক্ট উদ্দেশ্য ওদের ত্বকের সুস্থতায় সাহায্য করা, যেন ওরা ফিরে যায় স্বাভাবিক জীবনে। এভাবেই তৈরি হবে সাধারণ জারের অসাধারণ সব গল্প। ফ্লোরাল ফিউশনাল সমৃদ্ধ লাক্স, অতুলনীয় লাদারে ছড়া ফুলের চেয়ে 2 গুণ বেশি পারফিউম। আমার সৌন্দর্যের রহস্য লাক্স পারফিউম। দেখ, আমার ফেয়ারনেস এখান থেকে এখানে বেড়ে গেছে। উল্টা ধর। উল্টা কেন? চিটচিটে শীতের ক্রিম, ফেয়ারনেস বাড়বে না, করে কমবে। এবছর কোনো উল্টা না, বাড়বে। তেল চিটচিটে শীতের ক্রিম ফেয়ারনেস চিনিয়ে নেয়। ব্যবহার করুন ফেয়ার অ্যান্ড লাভলি উইন্টার ফেয়ারনেস ক্রিম, যা ফেয়ারনেস বাড়ায়, দেয় ময়েশ্চারাইজারের কোমলতা। তোর ফেয়ারনেস কমার বদলে উল্টে বেড়ে গেছে না? ফেয়ার অ্যান্ড লাভলি উইন্টার ফেয়ারনেস ক্রিম, রিন পাওয়ার হোয়াইট এখন রিন পাওয়ার ব্রাইট। এখন কেবল সাদা কাপড়ে না, রঙিন কাপড়ে পান নতুনের মতো উজ্জ্বলতা। রিন, থাকুন উজ্জ্বল সব সময়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, 24 ঘন্টায় খবর। ফিরে এলাম আজকে বাংলাদেশে। স্যার, আমি জানতে চাইছিলাম যে বিদেশি লেখকের গল্পের বাংলা অনুবাদ আমরা দেখছি আনন্দ পাঠে অনেক বেশি, আমরা দেশি লেখকের বই, দেশি লেখকের গল্প পাচ্ছি না কেন? নাকি আনন্দ পাঠে এটার উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য কিছু আমার মনে নেই। আমার ধারণা যে কোন ক্লাস থেকে এটা? ক্লাস 8 এর আনন্দ। জি, আচ্ছা, আমাদের এখানে যে পড়াশোনার যে অবস্থা, অনেক ছাত্রছাত্রী খসে যায় এই পর্যন্ত পড়ে। কেমন? রাইট। কেন 10 পর্যন্ত হলো, তারপরে ইন্টারমিডিয়েট, মানে বাপ মাকে ভাবতে হতো যে এখানে হয়ে গেলে আর হবে না, কিন্তু 10 পর্যন্ত গিয়ে যদি বিয়ে করে তখন তো আরো কাঁদতে হবে। তো ফলে 8 পর্যন্ত যে যতটুকু হতে পারে, ভাষা, ধর্ম ইত্যাদি সমস্ত কিছু নিয়ে আর কি, ওইটা মাথায় রেখে করা হচ্ছে। ওইটা মাথায় রেখে করা হচ্ছে। বাবা, আপনি কমিটির একজন সদস্য হিসেবে একটি প্রক্রিয়া, একটি মানে পদ্ধতিগত প্রশ্ন আপনাকে করতে চাই। সেটা হচ্ছে পাঠ্য বই পরিমার্জনের জন্য একটি ট্রাই আউট
পদ্ধতি রয়েছে, যেটা হচ্ছে প্রান্তিক পর্যায়ে শিক্ষক, শিক্ষার্থী ব্যবস্থাপনা কমিটি এবং অভিভাবকদের মত নেওয়া পদ্ধতি অবলম্বন করার, সেটি কি আপনারা করছেন? করা হয়েছিল, এটা তো প্রথম থেকেই করা হয়েছে। হ্যাঁ, করা হয়েছে। এই যে মানে এই মতামতগুলো আপনারা নিচ্ছেন কিনা, তার কারণে আমরা আসলে ফজলুল্লাহ ভাইয়ের এক ধরনের মতামত আছে, সন্দীপ দার এক ধরনের মতামত আছে, আমার এক ধরনের মতামত আছে, সবগুলি মতামত একসাথে করে আমি আপনাকে পরিষ্কার বলি যে আসলে শিক্ষা নীতিমালাটা হয়েছে সর্বজনীন শিক্ষার জন্য, এটা কোনো ব্যক্তির কাছ থেকে পরামর্শ নেওয়ার বিষয় নয়। তবে ছাত্র সমাজ কোনটা পছন্দ করতে চায়, শিক্ষকরা কোনটা পড়াতে স্বাচ্ছন্দ্য বোধ করে, তারপরে কোনটা পড়ালে সে তার নৈতিকতা গড়ে তুলতে পারবে, এই বিষয়গুলিকে গুরুত্ব দেওয়া হয়। খালেদ ভাই, এখানে শুধুমাত্র এই ইসলাম ধর্মকে ছোট করা হয়েছে, আরেক ধর্মকে বড় করা হয়েছে, এটা কোনো বিষয় নয়। এখানে টোটাল চ্যাপ্টার যখন আপনি একের পর এক আনবেন, দেখবেন যে এখানে সকল কিছুকেই যথাযথভাবে মর্যাদা দেওয়া হয়েছে। এটাই হলো বাস্তবতা। আপনি চ্যাপ্টার থেকে একটা পৃষ্ঠা খুলে একটা কথা বললে সেটাই তো সমীচীন নয়। আর বিশেষ করে আপনাকে মনে রাখতে হবে যে, এবং আমি জানি যে আপনি বিশেষজ্ঞ মানুষ, সব বিষয়ে জ্ঞান রাখে, সব বিষয়ে খোঁজ রাখা, জ্ঞান রাখা, জ্ঞান রাখে। আমি আপনাকে যেটা বলবো সেটা হলো যে আমাদের কোন দলের সাজেশন মোতাবেক এই বই ছাপানো হয়। কিন্তু বাবা, একটি বিষয় আমার প্রশ্ন করেন বাবা, এই 2013 থেকে 16 সালে হঠাৎ করে রামায়ণ কাহিনীটা আসলো কোত্থেকে? আসলে আমাদের গল্পের আমি তো ক্লাস 8 এর পড়া, আমার কথা মনে আছে, আমি তো রামায়ণ কাহিনী পড়ি দেখলাম। আমরা যে গল্প পড়েছিলাম সেই গল্পগুলো কি অযৌক্তিক ছিল? না না, অযৌক্তিকের কথা বলছি না আমি। রামায়ণ কাহিনী হঠাৎ করে 2013 থেকে 2016 সালে আসলো কোত্থেকে? আমার প্রশ্ন হচ্ছে এটি। তখনকার কমিটি হয়তো ভেবেছিল। আমি অন্য একটা কথা বলি, কেন আসলে আমি জানি না, কিন্তু মানে এইটাও আপনি জানেন না, মানে কেন আসে রামায়ণ, এটা তো আপনি ছিলেন, আমি জানি না। আমি মনে করি রামায়ণ, মহাভারত, ইলিয়াড, অডিসি যে কোনো শিক্ষিত লেখাপড়া করার মানুষের পড়া দরকার। স্যার সেটি ঠিক আছে, কিন্তু ক্লাস 8 এর পাঠ্য বইয়ে যে এটি নেওয়া হবে, এটি কার সাথে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হলো? কিন্তু আমি মনে করি আপনি মনে করেন যে নেওয়া ভুলের। আচ্ছা বাবা, আপনি শেষ করেন, আমাদের খুব সময়। আমি মনে করি যে আপনারা যে আলোচনা এনেছেন, এই আলোচনা সাপেক্ষে পর্যালোচনা করে যেখানে সংশোধন করা দরকার সেই সংশোধনের ব্যাপারে আমরা আবারও কথা বলবো। আপনারা তো সংশোধন করেছেন, আপনাদেরকে আমরা স্বাগত জানিয়েছি, ধন্যবাদ জানিয়েছি। আমরা সন্দীপ দা আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে এই যে ট্রাই আউট পদ্ধতি, সেই পদ্ধতিটা মানা হচ্ছে বলে কি মনে হচ্ছে আপনাদের, যে শিক্ষক, অভিভাবক এবং যারা এই বিষয়ে কিন্তু অনেক আলোচনা হয়। আমি দেখেছি যে আপনার জাতীয় পর্যায়ে, তারপর সময় বিভাগীয় পর্যায়ে, স্কুল পর্যায়ে কিন্তু আলোচনা হয়, কিন্তু পরবর্তী সময়ে যেটা আমার ধারণা বড় সমস্যা হলো যে যখন চূড়ান্ত হয় তখন হতে পারে কিছু বিষয় হয়তো এসে যায় যেখানে দেখা যাবে যে যেটা রিপোর্টে এসেছে যে হয়তো যারা এটার সঙ্গে যুক্ত তারা হয়তো জানে না যে চূড়ান্ত যেটা আউটপুট বের হয় তখন হয়তো কিছু বাদ গেল, নতুন কিছু ঢুকলো। সেখানে হতে পারে এই যে অভিভাবক বলেন বা যারা এই কাজের সঙ্গে যুক্ত তাদের চূড়ান্ত মতামত হয়তো বা সেই সময় আর হয়তো নেওয়া হয় না। হয়তো এমন একটা কিছু আসে, হতে পারে আমি জানি না, পলিটিক্যালও হতে পারে বা অন্য অনেক বিষয় হয়তো মাথায় রেখে হতে পারে এই বিষয়গুলো আসে। যেমন ওই যে আপনি যেটা বলছেন সংখ্যাগরিষ্ঠ বা সংখ্যালঘু বিষয়গুলো বা অন্যান্য বিষয়গুলো আসে কিনা। কিন্তু আমি যেটা গুরুত্বপূর্ণ বলে মনে করি সেটা হলো স্যার যেটা বলছেন রামায়ণ কাহিনী এটা পড়া দরকার। আমি একজন সাধারণ মানুষ হিসেবে বলবো যে আসলে আমাদের সবার সংস্কৃতি, সকল মানুষের জীবন, ধর্ম, মূল্যবোধ বিষয়ে আমাদের জানা উচিত এবং আমাদের শিশুদেরকে এই শিক্ষাই দেওয়া উচিত তাদেরকে যেন আমরা বদ্ধ ঘরে রেখে না দেই, তাদেরকে যেন আমরা কি বলে পৃথিবী সম্পর্কে জানা, পৃথিবী না হোক অন্তত এই দেশের সকল মানুষ, সকল ধর্ম, সকল জাতি তাদের সম্পর্কে জানা, প্রকৃতি সম্পর্কে জানা, কিন্তু গারদের সম্পর্কে জানা, সাঁওতালদের সম্পর্কে জানা, কিন্তু এই বিষয়গুলো যেন আমরা বাংলা বইয়ে তো আসলে এই জানার পরিধিটা হওয়া উচিত নানা ধরনের লেখকের বিভিন্ন কাজের সঙ্গে পরিচিত করে দেওয়া। সেইখানে কি আসলে একটি ধর্মীয় কাহিনী বা আরেকটি ধর্মের কাহিনী কিরকম হওয়া উচিত সেটাতে গুরুত্ব দেওয়া উচিত। আমি মনে করি আমাদের সময় তো কোনো গল্প নিয়ে আমি যদি ধরি 20, 22, 25, 30 বছর আগে আমরা যখন পড়াশোনা করেছি তখন তো কোনো বিষয় নিয়ে এরকম তর্ক বিতর্ক উঠেছে বলে আমার মনে পড়ে না। আমরা যখন বোর্ডের তখনকার সাধারণ মানুষ অনেক বেশি সেকুলার ছিল। হ্যাঁ, তো এই কি কারণ যেমন ধরেন আমরা নিজেরা যখন স্কুলে পড়েছি আমাদের বন্ধু বান্ধব ধরেন কি বলে
বেশিরভাগই তো বাঙালি বা মুসলমান, আমাদের বন্ধু বান্ধব, কিন্তু আমরা তো ধরেন আমাদের একটা বিশেষ ধর্ম আছে, আদিবাসী মানুষের অধিকার নিয়ে কাজ করি, বা আমরা হয়তো আমাদের ধর্ম বিশ্বাসগতভাবে তো মুসলমান ধর্ম না, তো কিন্তু ধরেন সকল শিশুর সঙ্গে সকল মানুষের সঙ্গে আমাদের এক ধরনের সম্প্রীতি কিন্তু ছিল। এখন কেন এই ভয়গুলো আসতেছে, আমরা এখন নতুন করে কেন আমরা এই প্রশ্নটা আমরা মুফতি ফয়জুল্লাহকে করতে পারি যে আমরা কি এখন আসলে কেন এই ভয়গুলো আসছে? আর তাছাড়া আপনি নিশ্চয়ই জানেন যে 85 জন বিশিষ্ট ব্যক্তি একটি বিবৃতি দিয়েছেন, যে বিবৃতিটিতে বলা হয়েছে যে আসলে এই বই পাঠ্য বইয়ের পরিবর্তনগুলি ঠিক করে। আপনি 1 মিনিট যদি বলেন আমাদেরকে। আমি মনে করি যে বদ্ধ করে বসে অথবা শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে বাংলাদেশকে চেনা এটা বড় মুশকিল। আপনাকে বাংলাদেশের গ্রামে গঞ্জে শহরে নগরে বন্দরে পৌঁছতে হবে। বাংলাদেশের মানুষ কি চায়? বাংলাদেশের মানুষ, সব মানুষ অত্যন্ত ধর্মপ্রাণ, এরা আল্লাহ ভীরু, এরা সবসময় মানে তাদের ধর্মের উপর আক্রমণ আঘাত এটা কখনো সহ্য করতে পারে না। আমি মনে করি যারা 85 জন বলেন আর 95 জন বলেন অথবা 185 জন বলেন অথবা 1000 জন বলেন, ওনারা শুধু যারা বলেন ওনারাই, ওনাদের সাথে বাংলাদেশের মানুষের কোনো সম্পর্ক আছে এটা আমি মনে করি না। অতএব ওনাদের বক্তব্য অথবা ওনাদের বিবৃতিকে কখনো গুরুত্ব দেওয়ার কোনো প্রয়োজন আছে এটাও আমি মনে করি না। আমি মনে করি যে একটি রাজনৈতিক সরকার, যে সরকার নির্বাচিত সরকার, তাদের গণমানুষের চিন্তা করা উচিত, গণমানুষের মতামতের প্রতি শ্রদ্ধা জানানো উচিত এবং গণমানুষ কি চায় সেদিকে লক্ষ্য রাখা উচিত, এবং সরকার সেভাবে এগিয়ে যাচ্ছে। মুফতি ফয়জুল্লাহ সদীদ ধর্ম নিরপেক্ষতা এই যে কথা বলি, তার কোনো প্রয়োজন বাংলাদেশে নেই। আমি ধর্ম নিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়, ধর্ম বিদ্বেষও নয়, এই জিনিসটা মাথায় রাখতে হবে। ধর্ম নিরপেক্ষতার কথা বলে ইসলাম বিদ্বেষ এটা বাংলাদেশ মেনে নিবে না, বাংলাদেশের মানুষ মেনে নিতে পারে। ধর্মনিরপেক্ষতা যদি হয় এটা যে সব ধর্মের স্বাধীনতা, তাহলে চলতে পারে, কিন্তু ধর্ম নিরপেক্ষতা এটা যদি ধর্মহীনতা হয় তাহলে এই ধর্ম নিরপেক্ষতা বাংলাদেশ এটা গ্রহণ করে না, মানবে না। ওকে, প্রফেসর হায়াত মাহমুদ, জনাব ইসলাম বাবু, সঞ্জিত রং এবং মুফতি ফয়জুল্লাহ, আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকে বাংলাদেশের দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।